আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশের বর্তমান সময় নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, যারা বিশেষ করে কোনো দল করেন, তারা তো যে কোনো একটা দলের মধ্যে আছেন এবং তারা তো এখান থেকে আর বের হবেন না। খারাপ করলেও সেইটা, ভালো করলেও সেইটা, তাদের কোনো পরিবর্তন নাই। কিন্তু ম্যাক্সিমাম লোক আছে যারা বর্তমান সময়ে কোন দলের সাপোর্ট করব, কোনটা সত্য কোনটা ভুল এগুলো বুঝতে পারতেছে না। তাদেরকে অবশ্যই বাংলাদেশের ইতিহাস জানতে হবে। ম্যাক্সিমাম ইতিহাস হলো বাংলাদেশের সরকার দলীয় ইতিহাস, বিকৃত ইতিহাস। যে সরকারে এসে তারাই সংবিধান পরিবর্তন করছে তাদের নিজেদের নিজেদের স্বার্থে। ঠিক আছে? তো আপনারা যদি ইতিহাস না জানেন, সঠিক ইতিহাস না জানেন, তাহলে আপনারা সঠিক ব্যক্তি বা সঠিক দল নির্বাচন করতে পারবেন না। অযথায় হাই হুতাশে পড়বেন, এরপর আবার খারাপের সঙ্গ দিচ্ছেন বা ভালো সঙ্গ দিতে পারেন নাই, বরাবরই আফসোস থেকে যাবে যে এই যে মনে হয় ভুল করলাম। কি কারণে? কারণ না জানার কারণে। আর না জানা কোনো অজুহাত না, আপনাকে জানতে হবে। বাংলাদেশের ইতিহাস যদি আপনি না জানেন, সংক্ষিপ্ত আকারে হোক কি, তারপরেও আপনাকে জানতে হবে, তাইলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তো আজকে আমি জানানোর বিষয়টা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন, বুঝতে পারবেন যে আসলে সঠিক কি। মুজিবুর রহমানের শাসন আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের শাসন এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ। প্রয়োজন অনুভূত হয়ে থাকলেও অতীতে সম্ভব হয়নি এমন অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। বাংলাদেশের সংবিধানকে সংশোধনের নামে এ পর্যন্ত মোট ১৭ বার কাটাছেঁড়া করা হয়েছে। শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসনামলে ৭ বার, জিয়াউর রহমান, আব্দুস সাত্তার এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ৬ বার, জেনারেল এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি মোট ৪ বার বাংলাদেশের সংবিধান সংশোধন করেছে। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ সংশোধনী ক্ষমতাসীন ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্যই করা হয়েছিল। অন্যদিকে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন বলেছেন, মূল সংবিধানের মৌলিক বিষয়গুলোতে বারবার যে সংশোধন করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের নয়া গঠনতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে পুরোপুরি বদলে ফেলা হয়েছিল। সব রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে বহুদলীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করে প্রবর্তন করা হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, যা বাকশাল নামে পরিচিত। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানের অন্যতম মৌলিক বিষয় ধর্মনিরপেক্ষতার জায়গায় বিসমিল্লাহ পড়ার বিধান চালু করা হয়েছিল। আর জেনারেল এরশাদের আমলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার নীতি আমূল বদলে দিয়ে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও বাংলাদেশের সংবিধান সংস্কার বা পুরোপুরি পরিবর্তনের প্রশ্ন উঠেছে। এ লক্ষ্যে গঠনকৃত সংবিধান সংস্কার কমিটি ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সংবিধান সংস্কার কমিটির এই রিপোর্টে যে সুপারিশ করা হয়েছে তা যদি বাস্তবায়িত হয়, তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায়। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আসবে, সেই সাথে বদলে যাবে সংসদীয় ব্যবস্থা। এছাড়া এমপি বা সংসদ সদস্যদের কার্যক্রমেও পরিবর্তন আনা হবে। এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হলে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদেই সংবিধান সংশোধন করা হয়েছে মোট ৪ বার। প্রথম সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধের বিচারের জন্য আইন প্রণয়ন ও তা কার্যকরের ব্যবস্থা নেওয়া হয়। দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে দেশে জরুরি অবস্থা ঘোষণার বিধান যুক্ত করা হয়। তৃতীয় সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ, সীমান্ত চুক্তি বাস্তবায়ন এবং ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের বিধান অন্তর্ভুক্ত করা হয়। তবে বঙ্গবন্ধুর শাসনামলে সবচেয়ে বিতর্কিত ছিল সংবিধানের চতুর্থ সংশোধনী। আওয়ামী লীগের মতে
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে 1974 সালের দুর্ভিক্ষ, ছড়িয়ে পড়া ব্যাপক দুর্নীতি আর আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে শেখ মুজিবুর রহমান অনেকটা বাধ্য হয়েই সংবিধানে এই সংশোধনী এনেছিলেন। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। তিনি নিজেকে এই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। পাশাপাশি দল পরিচালনা এবং দলের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একক ক্ষমতার অধিকারী হন তিনি। সেই সাথে সব রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি নিজেই শপথ গ্রহণ করেন। এছাড়া মাত্র 4টি পত্রিকা বাদে বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। একটি পত্রিকাকে আজকে 2-1টি পত্রিকা ছাড়া সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আজকে নেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1975 সালের 25শে জানুয়ারি সংসদের এক অধিবেশনে এই বিলটি উত্থাপন করা হলে ভোটাভুটির সময় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী অধিবেশন বর্জন করেছিলেন। সে সময় তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য। জেনারেল ওসমানের সাথে আওয়ামী লীগের আরেকজন সংসদ সদস্য মইনুল হোসেনও অধিবেশন বর্জন করেন। সংশোধনীর পক্ষে 294 জন সংসদ সদস্য ভোট দিলে সেদিনই রাষ্ট্রপতি বিলটি অনুমোদন করে দেন। বিরোধীদের মতে এই সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক স্বাধীনতা এবং পত্রিকা বন্ধের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, স্বাধীনতার পর গণতন্ত্রের সুফল পৌঁছাতে না পারায় দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলায় পড়েছিল। তবে বাকশাল প্রতিষ্ঠার পর তা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার আগেই 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একদল সদস্য শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। শেখ মুজিবুর রহমানের হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হয়ে সামরিক শাসন জারি করেন এবং শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার যাতে না করা যায় সে ব্যাপারে তিনি ইনডেমনিটি অধ্যাদেশ প্রণয়ন করেন। সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর শুরু হওয়া এই সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়। Mujib's political death was on that day on which he formed this one-party Baksha. পরবর্তী সময়ে অভ্যুত্থানের ধারাবাহিকতায় 7 নভেম্বর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসলে তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় ব্যবস্থা চালু করেন এবং রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বজায় রাখেন। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন এবং সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তবে 2010 সালে আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ আদালতের এক রায়ে জিয়াউর রহমানের আমলে করা এই 5ম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়। 1981 সালে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলে তখনকার বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরে সংসদের এক অধিবেশনে 6ষ্ঠ সংশোধনী পাশ করা হয়, যা বিচারপতি সাত্তারের উপ রাষ্ট্রপতি পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করা হয়। 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন এবং আবারও সামরিক শাসন জারি করেন। 1986 সালের 10 নভেম্বর পর্যন্ত চলা এই সামরিক শাসনকে 3য় সংসদে 7ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়। এই সংশোধনীকেও 2010 সালে উচ্চ আদালত অবৈধ ঘোষণা করে। 1988 সালে জেনারেল এরশাদের নেতৃত্বে গঠিত 4র্থ সংসদে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার নীতি পুরোপুরি পাল্টে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। এই সংশোধনীর বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থী দলগুলো রাজপথে ব্যাপক আন্দোলন করেছিল। বিশ্লেষকদের মতে ক্ষমতা টিকিয়ে রাখতে এরশাদ এই পদক্ষেপ নিয়েছিলেন। এছাড়া জেনারেল এরশাদ 9ম ও 10ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি পদে পরপর 2 মেয়াদের বেশি থাকা নিষিদ্ধ করা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন একসাথে করার বিধান যুক্ত করা এবং রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা সংবিধানে যুক্ত করেছিলেন।
1990 সালের গণ অভ্যুত্থানের পর জেনারেল এরশাদের পতনের পর তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়। এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করলে একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিনকে প্রথমে উপরাষ্ট্রপতি, পরে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ এবং দায়িত্ব শেষে প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়ার বৈধতা দেওয়া হয়। আর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় চালু করা হয়। এ সময় সংসদে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, আর বিরোধী দলীয় নেতা ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এই পরিবর্তন আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থী দলগুলোর সমর্থনে সবার ঐক্যমত্যের ভিত্তিতে করা হয়েছিল। ইতিহাসের আলোচনা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই হওয়া উচিত। বাংলাদেশের সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে প্রথমবারের মতো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1996 সালে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ সহ সব বিরোধী দলের তুমুল আন্দোলনের মুখে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করে সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল বিএনপি সরকার। এই সংশোধনীর মাধ্যমে 3 মাস মেয়াদের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। একজন প্রধান উপদেষ্টা এবং 10 জন উপদেষ্টার সমন্বয়ে এই সরকার নির্বাচন পরিচালনা করার বিধান যুক্ত করা হয় সংবিধানে। আওয়ামী লীগ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হয়ে ক্ষমতা গ্রহণের পর 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের 7ম সংসদের এই আমলে একবারও সংবিধান সংশোধন করা হয়নি। পরে 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠন করলে সংবিধানে 14তম সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন 30 থেকে 45টি করা হয় সে সময়। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর নেয়ার বয়স 65 থেকে বাড়িয়ে 67 করা হয় এবং সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ছবি প্রদর্শনের বিধান যুক্ত করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই সংশোধনীর পরে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হলে 2007 সালে জরুরি অবস্থা জারি করা হয় এবং সেনাবাহিনীর সমর্থনে আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। 2008 সালে সেনাবাহিনী সরকার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দ্বিতীয় দফায় সরকার গঠনের সুযোগ পায়। নির্বাচনে জয়যুক্ত হয়ে আওয়ামী লীগ সরকার 2011 সালে সংবিধানের 5দশ সংশোধনীর মাধ্যমে 1972 সালের সংবিধানের মৌলিক কিছু বিষয় পুনর্বহাল করে। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সংযোজিত হয়। তবে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হলেও রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বহাল রাখে আওয়ামী লীগ সরকার। এছাড়া মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনীর মাধ্যমে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথ এবং জাতীয় সংসদে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল, এমনকি 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পেয়েছিল, সেই আওয়ামী লীগের পক্ষ থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েই প্রশ্ন তোলা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় এটি একটি অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক প্রক্রিয়া। তত্ত্বাবধায়কের মতো অস্বাভাবিক, অসাংবিধানিক সরকার এই দেশে ছিল, এখন আর চলবে। পরে 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত খালেদা জিয়া সরকারের আমলে সংশোধিত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়। আদালত অবশ্য বলেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও 2টি সংসদ নির্বাচন হতে পারে, কিন্তু আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থায় আর কোনো নির্বাচন করার সুযোগ না রেখে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। সেখানে ফিরিয়ে আনা হয় রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা। বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরোধিতা করে। এই পরিবর্তনের পর আওয়ামী লীগ 2014, 18 এবং 2024 সালে পরপর 3টি বিতর্কিত নির্বাচন দলীয় সরকারের অধীনে পরিচালিত করার সুযোগ পেয়েছিল।
এছাড়া সংবিধানের ১৬ এবং ১৭তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনে এবং ৫০টি সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহাল রাখার বিধান সংবিধানে যুক্ত করে। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও বাংলাদেশের সংবিধান সংস্কার বা পুরোপুরি পরিবর্তনের প্রশ্ন উঠেছে। এ লক্ষ্যে গঠনকৃত সংবিধান সংস্কার কমিটি ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ ৩ মাস ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজন সহ প্রায় ১ লাখ লোকের মতামত নিয়ে এবং বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে একটি কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহি প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে। রিপোর্টে সংবিধানকে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন। সুপারিশগুলোর মূল লক্ষ্য হচ্ছে শাসন ব্যবস্থার ভারসাম্য আনা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, মৌলিক অধিকার প্রসারিত করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা। রিপোর্টে প্রধানমন্ত্রী পদে একচ্ছত্র ক্ষমতা কমানোর সুপারিশ করা হয়েছে, যাতে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারেন। পাশাপাশি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদের নেতা হতে পারবেন না। ক্ষমতায় ভারসাম্য আনতে সংসদীয় কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশন দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে, যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহারের কথা বলা হয়েছে। জাতীয় পরিচয়েও পরিবর্তন এনে বাংলাদেশি পরিচয় সংবিধানে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি পুনর্নির্ধারণের অংশ হিসেবে কমিশন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন 5টি মূলনীতি সংযোজনের প্রস্তাব দিয়েছে। এই নতুন মূলনীতিগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। সংসদীয় কাঠামোর বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের সুপারিশ করা হয়েছে। নিম্নকক্ষ 400 আসন নিয়ে গঠিত হবে, যেখানে 300 জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং 100 জন নারী সদস্যও সরাসরি নির্বাচিত হবেন। উচ্চকক্ষ বা সিনেট 105 জন সদস্য বিশিষ্ট হবে, যেখানে রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। পাশাপাশি সংসদের মেয়াদ 4 বছর নির্ধারণের করার প্রস্তাব করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব দিয়ে কমিশন সুপারিশ করেছে যে দেশের প্রতিটি বিভাগে হাইকোর্ট স্থাপন করা হবে এবং বিচারকদের নিয়োগের জন্য একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যা ও গুম থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংবিধানে বিশেষ সুবিধা অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বিধান সংযোজনের সুপারিশ করা হয়েছে, যার অধীনে নির্বাচনের আগে নির্দিষ্ট মেয়াদে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে। এই সরকার প্রধান হবে প্রধান উপদেষ্টা, যিনি 15 সদস্যের উপদেষ্টা পরিষদ পরিচালনা করবেন এবং এটির মেয়াদ সর্বোচ্চ 90 দিন হবে। রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে 4 বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে এবং কেউ সর্বোচ্চ 2 বার রাষ্ট্রপতি হতে পারবেন। রাষ্ট্রপতির নির্বাচন ইলেকটোরাল কলেজের মাধ্যমে হবে, যেখানে আইনসভার উভয় কক্ষ ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা ভোট প্রদান করবেন। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে, যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগগুলোতে সুপারিশ করবে। এই কাউন্সিলের সদস্য হবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই কমিশন নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে কাউন্সিলের সুপারিশকে বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে। মৌলিক অধিকার সম্প্রসারণের ক্ষেত্রে কমিশন খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তথ্য প্রাপ্তি, ভোটাধিকার, ভোক্তা সুরক্ষা, পরিবেশ সুরক্ষা, শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে কমিশন সুপারিশ করেছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে। একই সঙ্গে একটি স্বাধীন স্থানীয় সরকার নির্বাচন গঠনের প্রস্তাব করা হয়েছে, যা স্থানীয় প্রশাসনের কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে।
সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র আরও সুসংহত হবে, নাগরিক অধিকার সম্প্রসারিত হবে, শাসন ব্যবস্থার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশন। তবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে প্রধান রাজনৈতিক দলগুলোর অনেক দাবি অন্তর্ভুক্ত হলেও সবগুলো গ্রহণ করা হয়নি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও সংলাপের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার প্রত্যাশা করা হচ্ছে। সঠিক ইতিহাস না জানলে আপনারা সঠিক সঠিক দল, সঠিক ব্যক্তি নির্বাচন করতে হয়তো ভুল হতে পারে। ঠিক আছে, সংবিধান যার যার স্বার্থে পরিবর্তন করে বা কারা দেশের জন্য কি করছে এটা সংক্ষিপ্তভাবে কিছু জানার পরে আপনি সঠিক ব্যক্তির দল নির্বাচন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, যে এটা আপনাদের কতটুকু উপকারে আসছে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।